আপনি যদি এইচএসসি বা এ লেভেলের গ্র্যাজুয়েট হয়ে থাকেন, মানে 12 গ্রেড গ্র্যাজুয়েট হয়ে থাকেন এবং রিসেন্টলি আপনার কোনো একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে, আপনি ক্রেডিট ট্রান্সফার নিয়ে প্ল্যান করছেন বা সঠিক গাইডলাইনের অভাবে জানতেই পারেন না, অথবা আপনি জীবনে শুনেন নাই যে ক্রেডিট ট্রান্সফার করেও দেশের বাইরে যাওয়া যায়, হোয়াট এভার ইট ইজ, ক্রেডিট ট্রান্সফার নিয়ে আজকে আমাদের ভিডিও। এবং এই ভিডিওটা স্পেশালি যারা ব্যাচেলর করতে যাবেন এবং যাদের একটু গ্যাপ আছে, 1 বছর বা 1.5 বছর হয়ে গেছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে সহ বেশ কিছু ভালো কান্ট্রিতে অ্যাপ্লাই করার প্ল্যান ছিল, ফাইন্যান্সিয়াল কোনো কারণ অথবা যে কোনো কারণে আপনার ওই গ্যাপের সময়টাতে আপনার অস্ট্রেলিয়া বা ওই ধরনের নিউজিল্যান্ড অথবা আপনার যে চোজেন ডেস্টিনেশন সেটাতে আপনার পক্ষে যাওয়া সম্ভব হয়নি। সো এখন আপনি যদি কোথাও ভর্তি হয়ে থাকেন অথবা ভর্তি না হয়ে থাকেন, তাহলে এখনকার কি গাইডলাইন, ওভারঅল আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ক্রেডিট ট্রান্সফার সম্পর্কে জানতে চান, ক্রেডিট ট্রান্সফার নিয়ে অ্যাপ্লাই করতে চান অথবা জানেনই না, তাদের জন্য আজকের ভিডিও যে আপনার লাইফে ক্রেডিট ট্রান্সফার করে আপনার ড্রিম ডেস্টিনেশনে যাওয়ার এখনো সুযোগ রয়েছে। সো আজকের ভিডিওটা অল অ্যাবাউট ক্রেডিট ট্রান্সফার। যারা অ্যাপ্লাই করতে চান তাড়াতাড়ি ভিডিওটা দেখে ফেলুন এবং এই ভিডিওটা আপনাদের পুরো প্ল্যানে যথেষ্ট কাজে দিবে। চলেন তাহলে শুরু করা যাক। সো ফার্স্টে আমার প্রেজেন্টেশন স্লাইডটা যদি দেখেন, যে গ্যাপ সিচুয়েশন উইথ কারেন্ট স্টাডি, এটা সম্পর্কে আপনার যথাযথ ক্লিয়ার আইডিয়া থাকতে হবে যে আপনার বর্তমানে গ্যাপ সিচুয়েশন অথবা কারেন্ট স্টাডি নিয়ে কোনো অবস্থান আছে কিনা। এই ক্রাইটেরিয়াটা আপনার সর্বপ্রথম আন্ডারস্ট্যান্ড করতে হবে। ফর এক্সাম্পল, আপনি ধরেন ক্রেডিট ট্রান্সফারের জন্য এলিজিবল কিনা, এখানে দুই ধরনের বিষয় আছে যেটা আপনাকে বলি। আপনি এবার আপনার নোটটা নেন, আমার এখানে প্রেজেন্টেশন স্লাইডে সব কিছু বলিনি। এক নম্বর হচ্ছে, অনেকেই আমার কাছে আসে যে বা আমাদের যে স্টুডেন্টরা আছেন তারা বলেন, যেমন ধরেন উনি ব্যাচেলার অফ আইটি তো বাংলাদেশে নাই, ধরেন কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছে, ফর এক্সাম্পল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই কোর্সটা সিএসসিতে ভর্তি হয়েছে, এখন উনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ট্রান্সফার করতে চায়। ইটস ফাইন, কিন্তু আদৌ কি এটা ক্রেডিট ট্রান্সফার বা এই ধরনের হয়, সেই জিনিসটা আপনার সম্পর্কে জানা থাকতে হবে। কম্পিউটার সায়েন্স এক জিনিস, সিভিল ইঞ্জিনিয়ারিং এক জিনিস। ওখানে ডেফিনেটলি কিছু কমন জিনিসপত্র আছে, আপনার ম্যাথমেটিক্যাল যে সাবজেক্টগুলো আছে, বেসিক ফিজিক্স কেমিস্ট্রির যে ইনিশিয়াল যে সাবজেক্টগুলো আছে সেগুলো মিলবে, বাট স্টিল আপনি কিন্তু ক্রেডিট ট্রান্সফার করে যাচ্ছেন না, সেক্ষেত্রে ভিসা নিয়ে কিছু জটিলতা থাকতে পারে, সে বিষয়গুলো লাস্টের দিকে আপনাদেরকে বলছি। বাট এতটুকু মাথায় রাখতে হবে যে ক্রেডিট ট্রান্সফার জিনিসটা কি, কার জন্য প্রযোজ্য, সেটা একটু ভালো করে বুঝতে হবে। ফর এক্সাম্পল, এখন যদি আপনাদেরকে বলি, লাইক ধরেন আপনি আপনার একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে এইচএসসি বা এ লেভেলের পরে, এখন আপনি কোথাও পড়াশোনা করছেন, সেটা বাংলাদেশে একটা ইনস্টিটিউশনে ভর্তি হয়ে আছেন, সেটা কম্পিউটার সায়েন্সে, এখন আপনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এটা ক্রেডিট ট্রান্সফার বলে গণ্য হবে না। ক্রেডিট যদি একটা দুইটা এক্সামশনও হয়, স্টিল ইট লুকস লাইক ক্রেডিট ট্রান্সফার, বাট আলটিমেটলি অস্ট্রেলিয়া হাই কমিশন দেখবে যে আপনি পুরো সাবজেক্টটা চেঞ্জ করে নতুন আর একটা সাবজেক্টে যাচ্ছেন। অ্যাসেসমেন্ট লেভেল 3, আমাদের সিচুয়েশন এখন ভালো না, ডেফিনেটলি আপনার ওই ভিসাটা রিজেক্ট হওয়ার চান্স থাকবে যদি না আপনি লেভেল 3 কান্ট্রি থেকে এভিডেন্স লেভেল 1 টাইপের, মানে লেভেল 1 টাইপের কোনো ইউনিভার্সিটি, মানে হাই র্যাঙ্ক কোনো ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করেন। সেক্ষেত্রেও কিছু জটিলতা আছে। ফর এক্সাম্পল, আপনি যদি গ্রুপ অফ এটা অ্যাপ্লাই করতে চান, এইচএসসি ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই ধরনের কেসগুলোকে তারা অ্যাকসেপ্ট করে না, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। বাট অ্যাট দ্য সেম টাইম আরএমআইটি, ইউটিএস থেকে শুরু করে বেশ কিছু ভালো হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি আছে, সেগুলোতে আপনি যদি ট্রাই করেন তাহলে আপনি এই ভিসার রিস্কের জটিলতাটা কমাতে পারেন। সো এত কিছু বুঝতে হলে ডেফিনেটলি আপনার একজন এক্সপার্টের হেল্প লাগবে। অলওয়েজ আমাকে নক দেবেন, চলে আসেন আমাদের অফিসে, উইল হেল্প ইউ আউট। এবার আসেন আপনাদেরকে ক্রেডিট ট্রান্সফারের ক্রাইটেরিয়াটা একটু বুঝিয়ে দিই। ফার্স্ট অফ অল, ক্রেডিট ট্রান্সফার যদি হয়, আগে কিন্তু অলরেডি একটা কেস অলরেডি বলে ফেলছি যে ওইটা ক্রেডিট ট্রান্সফার হবে না, বাট কীভাবে ইউনিভার্সিটি চুজ করতে হবে, এভিডেন্স লেভেল 3 থেকে কেমনে লেভেল 1 ইউনিভার্সিটি চুজ করে, এই ধরনের ব্যাটে বলে সব কিছু মিলায় আপনি অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড, আমি অস্ট্রেলিয়া ফোকাস করছি কারণ এটাই সবচেয়ে কঠিন, লাস্টে আরও কিছু কান্ট্রির কথা বলবো। সো সেগুলো আপনার হেল্প হবে। সো ওইটা আসলে এক ধরনের নতুন অ্যাপ্লিকেশন। এবার আসি ক্রেডিট ট্রান্সফারে, যদি আপনি নিজেকে ফ্যাসিলিটেট করতে চান, অ্যাপ্লাই করতে চান, ফার্স্ট অফ অল আপনাকে সেম সাবজেক্টে থাকতে হবে। যেমন ধরেন আপনি কম্পিউটার সায়েন্সে পড়ছেন, ডেফিনেটলি আপনাকে অস্ট্রেলিয়াতে বা নিউজিল্যান্ডে ব্যাচেলার অফ আইটিতে অ্যাপ্লাই করতে হবে, বা যে কোনো দেশেই। ধরেন আপনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন, তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাপ্লাই করতে হবে। ধরেন আপনি ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিবিএ পড়তেছেন এই দেশে, তারপরে আপনি মনে করেন ওই দেশে ব্যাচেলার অফ কমার্স বা ব্যাচেলার অফ বিজনেস অ্যাপ্লাই করছেন, অল গুড, এগুলো সব কিছুই এলিজিবিলিটি মেনটেন করে ফর অ্যাপ্লাইং ফর এ ক্রেডিট ট্রান্সফার। তারপরে যেটা আসতেছে, আপনাকে অবশ্যই এই জায়গাটাতে মানে বাংলাদেশে 2 সেমিস্টার কমপ্লিট করা থাকতে হবে। কেন বলতেছি, অনেকেই বলে যে ক্রেডিট ট্রান্সফারের অ্যাকচুয়াল নিয়মটা কি, অনেক সময় দেখবেন যে ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভরাও এটা নিয়ে ক্লিয়ার কোনো
তাদের পরামর্শ দেয় না, জাস্ট বলে যে অ্যাপ্লাই করার জন্য আমাদের অ্যাডমিশন টিম দেখবে। সো ডেফিনেটলি 40, 50, 60, 70টা ক্রেডিট কমপ্লিট করা থাকতে হয়। বাট আমি মনে করি যে বাংলাদেশে যেহেতু ফার্স্ট সেমিস্টারটাতে বাংলাদেশে 4 বছরের ডিগ্রি, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে 3 বছরের ডিগ্রি, ইউকে তো 3 বছরের ডিগ্রি। সো সেক্ষেত্রে বাংলাদেশে ফার্স্টে যে বেসিক লেভেলের পড়াশোনাটা করানো হয় এটা ওই দেশে করানো হয় না। সো আপনি যদি অ্যাটলিস্ট 2টা সেমিস্টার কমপ্লিট করা থাকে তাহলে ওই যে সেম সাবজেক্ট ক্রাইটেরিয়াতে কিছু সাবজেক্ট মিলে যাবে, একটা বা 2টা ক্রেডিট এক্সামশন হইলে আপনার যেমন টিউশন ফির রেঞ্জটাও কমে যাবে। আবার সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার ওই ক্রেডিটগুলো এক্সামশন হইলে আপনার সিওই অফার লেটারের পরে টিউশন ফি পেমেন্ট করার পরে হাই কমিশনের যে লেটারটা আসে সিওই, সেখানেও লেখা থাকবে যে ক্রেডিট এক্সামটেড, আরপিএল বা সিপিএল, অস্ট্রেলিয়ান ল্যাঙ্গুয়েজ যদি বলি আর কি। তো এগুলো যদি লেখা থাকে তাহলে বোঝা যাবে যে আপনি একটা জেনুইন স্টুডেন্ট, বাংলাদেশে পড়ছেন, এখন বাংলাদেশ থেকে আরেকটা দেশে ডেফিনেটলি ক্রেডিট ট্রান্সফার করে যাচ্ছেন সেম সাবজেক্টে। সো আপনি জেনুইন স্টুডেন্ট প্রুভ করছেন, জেনুইন স্টুডেন্ট। জিএস নিয়েই তো সব সমস্যা। সো এই জিনিসটা সলভ হয়ে গেল। সো তারপরে এখানে কিছু বিষয় থাকে, কখন অ্যাপ্লাই করছেন, কিভাবে ক্রেডিটের জন্য এক্সামশন চাচ্ছেন, সেক্ষেত্রে আবার ওই যে 2 বছরের বেশি সময় ধরে আপনার কোর্সের ডিউরেশনটা থাকবে কিনা, আদারওয়াইজ তো আবার পোস্ট স্টাডি ওয়ার্ক রাইট পাবেন না। আবার বলছে এই সমস্ত জটিলতা ট্যাকেল দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ডে আমি আছি অ্যাজ ইউর মেন্টর, ডোন্ট ওয়ারি। আপনার যেটা করতে হবে শুধু কষ্ট করে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার প্রোফাইলটা অ্যাসেস করে জাস্ট অফিসে ভিজিট করতে হবে, বাকি দায়িত্ব আমার। এবার আসি সঠিক ফাইনাল গাইডলাইন। আপনি যদি এইচএসসি বা এ লেভেলের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এখন আপনার করণীয় কি? এখানে 2টা বিষয়। একটা হচ্ছে অলরেডি আপনি পড়াশোনা করতেছেন, সেক্ষেত্রে আপনি কি ওই যে ক্রাইটেরিয়া 1 ধরেন কম্পিউটার সায়েন্সে পড়ছেন, এখন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যাবেন একটা ভালো ইউনিভার্সিটিতে, ভিসার জটিলতাটা, ভিসা না হওয়ার সম্ভাবনাটা কমাবেন, এ ধরনের অ্যাপ্লিকেশন হবে। অথবা আপনি পড়াশোনা করছেন সেম সাবজেক্টে, 2টা সেমিস্টার কমপ্লিট হয়েছে, এখন আপনি ক্রেডিট ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করবেন। ফার্স্টের ক্রাইটেরিয়াটা কিন্তু 1 সেমিস্টার পর্যন্ত এলিজিবল, এরপরে হইলে আসলে ওইভাবে কোর্স চেঞ্জ করে সাবজেক্ট চেঞ্জ করে অ্যাপ্লাই করাটা উচিত না। হাউএভার আপনি ধরেন এই 2টার যে কোনো একটাতে আসেন, তাহলে আমরা এখন আপনাকে ক্রেডিট ট্রান্সফার করতে হেল্প করতে পারি। অ্যাট দ্য সেম টাইম ধরেন আপনি এখন 1 বছর বা 1.5 বছর গ্যাপ হয়ে গেছে, আপনার এই বছরই অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড বা অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার ইচ্ছা ছিল, সামহাও কোনো একটা জটিলতার কারণে আপনার ওটা হয় নাই, বাট স্টিল ড্রিম ইজ দেয়ার। তাহলে এখন যে 1-1.5 বছরের গ্যাপ হয়ে গেছে, আপনি অস্ট্রেলিয়াতেই যাবেন অথবা নিউজিল্যান্ডে যাবেন, তাহলে আপনার কি করণীয়? এখন আপনার করণীয় হচ্ছে আপনার ডেফিনেটলি চুজ করা যে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করতে যেতে চান, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে কি ক্যারিয়ার করতে চান। সেটা ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে ডেফিনেটলি আপনার মাথায় পিআর থাকতে পারে, পার্মানেন্ট রেসিডেন্সি, সেই হিসেবে আমাদের সাথে কনসাল্ট করে একটা সাবজেক্ট চুজ করেন, করে 6 মাস বা 8 মাসের একটা ব্রেক নেন। আপনি বাংলাদেশের একটা কোনো ইউনিভার্সিটিতে সেম সাবজেক্টে, যে কোনো ইউনিভার্সিটি, আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকেও অ্যাকাউন্টিংয়ে ক্রেডিট ট্রান্সফার করেছি। সো আপনি যে কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যান, আপনার আমার যেটা লাগবে সেটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট, মানে আপনার যেটা লাগবে ফিউচারে সেটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট এবং এটার অ্যাগেনস্টে কোর্স আউটলাইন। সো তার মানে আপনার জন্য যেটা এখন করণীয়, যেটা লিখছি, ইউ ওয়ার্ক নাও ইফ ইউ হ্যাভ গ্যাপ, তাহলে আপনার ওই সমস্ত সাবজেক্ট চুজ করে প্রয়োজনে আমার সাথে কনসাল্ট করে নেন, আবারও বলছি। তারপরে আপনি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাওয়া, 1টা বা 2টা সেমিস্টার কমপ্লিট করা, রেজাল্টটাও ভালো করলে খুবই ভালো হয়। রেজাল্টটা ভালো হওয়ার পরে আপনার ট্রান্সক্রিপ্টটা আসবে, সিলেবাসটা আমাদেরকে দিবেন, তারপরে আমরা ক্রেডিট ট্রান্সফার করবো। সো এটা হচ্ছে এখন প্রপার সলিড প্ল্যান, যদি আপনার এই গ্যাপের মধ্যে এখন পর্যন্ত কোথাও ভর্তি হয়ে না থাকেন। দেরি হয়ে যাচ্ছে কিন্তু। সো লাস্টে চলে আসছি, এবার ভিডিওটা শেষ করবো, তার আগে একটু সামারি করে নেই এতক্ষণ ধরে কি বললাম। ফার্স্ট অফ অল ধরেন আপনি এইচএসসি পাস করেছেন অথবা এ লেভেল পাস করছেন, এখন আপনার একটা যথেষ্ট গ্যাপ হয়ে গেছে, কিন্তু আপনার ড্রিম হচ্ছে আপনি দেশের বাইরে ভালো কোনো কান্ট্রিতে, ইংলিশ স্পিকিং কান্ট্রিতে পড়াশোনা করতে যাবেন। তাহলে আমরা আজকে 2টা বিষয় ডিসকাস করলাম। একটা হচ্ছে আপনি সাবজেক্ট বাংলাদেশে কোথাও ডেফিনেটলি ভর্তি হওয়া থাকতে হবে, এবং সেক্ষেত্রে আপনি যে সাবজেক্টে পড়ছেন এর রিলেভেন্ট অন্য আরেকটা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারেন, ক্রেডিট ট্রান্সফার করতে পারেন। যদি কোনো কিছুই না করে থাকেন তাহলে এখন বাংলাদেশে কোনো একটা ইউনিভার্সিটিতে আপনাকে ভর্তি হতে হবে। এ টু জেড সব কিছু বলে দিলাম। স্টিল এর কোনো একটা পোর্শনের মধ্যে যদি আপনি পড়ে থাকেন এবং স্টিল ইফ ইউ হ্যাভ আ ড্রিম, ডেফিনেটলি আই এম দেয়ার টু হেল্প ইউ। সো ডেফিনেটলি আমাদের অফিস ভিজিট করে ফেলেন, বাট করার আগে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01670577200, অথবা আমাদের ইমেল অ্যাড্রেস আছে global@secretmentor.org। যে কোনো জায়গাতে আমাদেরকে রিচ আউট করেন, আমাদের ফেসবুক মেসেঞ্জারও অ্যাক্টিভ থাকি আমরা, সো সেখানেও আপনি রিচ আউট করতে পারেন। করার পরে আমরা আসলে আপনার সাথে একটু কথা বলে নিব যে আপনি আদৌ এলিজিবল কিনা। যদি এলিজিবল, একদম অফিস ভিজিট করে ফেলবেন, সামনাসামনি কথা হবে, ইনশাল্লাহ আপনার জার্নিটাতে আমি হেল্প করার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।